16ই আগস্ট 1946 ভারত ভাগের ইতিহাসে এক রক্তাক্ত দিন। এই দিনটিকেই বলা হয় ডিরেক্ট অ্যাকশন ডে। মুসলিম লীগের ডাকে কলকাতার বুকে ঘটে যায় এক গণহত্যা। অসংখ্য ঘরবাড়ি জ্বলে ওঠে, রাস্তায় রাস্তায় ছড়িয়ে থাকে রক্তে ভেজা লাশ, আর হারিয়ে যায় হাজারো নিরীহ মানুষের জীবন। আর এই অন্ধকার সময়ের মাঝেই উঠে আসেন একজন সাহসী বীর পুরুষ। তার নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। লোকজন তাকে ডাকতো গোপাল পাঠা, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে এক অসহায় মানুষের রক্ষাকর্তা হিসেবে, যিনি দাঁড়িয়েছিলেন ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে, জ্বালিয়ে দিয়েছিলেন প্রতিরোধের আলো, আর রক্ষা করেছিলেন হাজারো পরিবার, হাজারো প্রাণ। এই ভিডিওতে আজ আমরা জানবো কে ছিলেন এই গোপাল পাঠা, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন কলকাতার রক্ষা কবচ, আর জানবো কিভাবে তার সাহসিকতা পাকিস্তানের দখলদারির স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিল। প্রথমেই জেনে নেব ডিরেক্ট অ্যাকশন ডে কিভাবে শুরু হলো। 1946 সালের জুলাই মাসে মুসলিম লীগ দাবি করে, যদি ভারতবর্ষ ভাগ করে একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান না তৈরি হয়, তাহলে তারা আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নেবে। এর প্রেক্ষিতে মুসলিম লীগের সর্বভারতীয় সম্মেলনে ঘোষণা করা হয় 16ই আগস্ট হবে ডিরেক্ট অ্যাকশন ডে। সেই দিন ভারতবর্ষ জেনে যাবে পাকিস্তান না মানলে কি হতে পারে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল হিন্দুদের ও কংগ্রেসের উপরে চাপ সৃষ্টি করা, যাতে তারা পাকিস্তান রাষ্ট্র গঠনে সম্মত হয়। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোসেন শাহিদ সোহরাওয়ার্দী ঘোষণা করেন যে 16ই আগস্ট রাজ্য সরকার সরকারি ছুটি দেবে, যাতে মুসলিম জনতা এই ডিরেক্ট অ্যাকশন ডেতে যোগদান করতে পারে। 16ই আগস্টের সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকা, মুসলিম প্রধান অঞ্চল থেকে শুরু করে ধর্মতলা, মেটিয়াবুরুজ, ট্যাংরা, এইসব রাস্তাগুলোতে বিশাল জমায়েত শুরু হয়। প্রথমে মিছিল, তারপরে হঠাৎ করেই তার সহিংস আন্দোলনে পরিণত হয়। শুরু হয় লাঠি, দা, ছোড়া, আগুন, ধর্ষণ এবং গণহত্যা। সকাল থেকেই শুরু হয় দাঙ্গা, বিশেষ করে হিন্দু দোকানপাট, বাড়ি আক্রমণের শিকার হয়। দুপুরের দিকে এই হিংসা ছড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ কলকাতার অধিকাংশ অঞ্চলে। শুধু হিন্দু নয়, পাল্টা প্রতিশোধে মুসলিমরাও আক্রান্ত হন। শহর জুড়ে শুরু হয় যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা। অসংখ্য লাশ পড়ে থাকে রাস্তায়, চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি হিসেব অনুযায়ী 4000 থেকে 5000 মৃত্যুর কথা বলা হলেও আসল সংখ্যাটা ছিল আরও অনেক বেশি। অনেক ইতিহাসবিদ মনে করেন প্রায় 10 থেকে 15,000 মানুষের মৃত্যু হয় সেই কদিনে। তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ইচ্ছাকৃতভাবে পুলিশের হস্তক্ষেপ থামিয়ে রেখেছিলেন, যাতে মুসলিম লীগের জঙ্গি কর্মীরা নির্দ্বিধায় হামলা চালাতে পারে। একজন ব্রিটিশ রিপোর্টার এই দিনটাকে বলেছিলেন, ইট ওয়াজ এ রিহার্সাল অফ পাকিস্তান, ইট ওয়াজ নট আ প্রোটেস্ট, ইট ওয়াজ আ প্ল্যান্ড ম্যাসাকের। ঠিক এই সময় সাধারণ মানুষকে এই অরাজকতা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য রাস্তায় নামেন গোপাল পাঠা। কিন্তু কে ছিলেন এই গোপাল পাঠা? গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন কলকাতার কলেজ স্ট্রিটের বাসিন্দা, পেশায় একজন মাংস ব্যবসায়ী। ছোটবেলা থেকে কুস্তি, শরীরচর্চা ও আত্মরক্ষার কৌশলে পারদর্শী ছিলেন। অনুশীলন সমিতির মতো জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সাথেও তার যোগাযোগ ছিল। তার ডাকনাম ছিল পাঠা। এর পিছনেও দুটি কারণ ছিল। প্রথমত, তিনি ছাগলের বা পাঁঠার মাংসের ব্যবসা করতেন, আর দ্বিতীয়ত তার চেহারাও ছিল বলিষ্ঠ, জেদি আর একরোখা। এই কারণেই তিনি পরিচিত হন গোপাল পাঠা নামে। তবে শুধু শক্তিই নয়, তার চরিত্রেও ছিল এক ধরনের ন্যায়বোধ এবং কৌশলী নেতৃত্ব গুণ, যা তাকে একদিন সাধারণ মানুষ থেকে রণনায়কে পরিণত করে। এবার ফিরে আসা যাক 16ই আগস্ট 1946, ডিরেক্ট অ্যাকশনের দিন। সকাল থেকেই কলকাতা রাস্তায় শুরু হয় মুসলিম লীগের পরিকল্পিত দাঙ্গা। এই ভয়াবহ সময়ে নিজের এলাকায় হিন্দুদের অসহায় অবস্থা দেখে গোপাল সিদ্ধান্ত নেন, আর নয়, আত্মরক্ষার জন্য আমাদের কিছু করতেই হবে। তিনি নিজে হাতে একটি প্রতিরোধ বাহিনী গঠন করেন, যার নাম হয় ভারতের জাতীয় বাহিনী। গোপাল পাঠা আশেপাশের শক্তিশালী যুবকদের নিয়ে একটি আত্মরক্ষামূলক দল গঠন করেন। তারপর তাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দেন। দা, ছোড়া, লাঠি, বন্দুক, বিস্ফোরক, যার কাছে যা আছে সেই নিয়ে প্রস্তুতি নেন। বিভিন্ন এলাকায় পোস্ট তৈরি করেন, যেখান থেকে হিন্দু পাড়াগুলো রক্ষা করা হতো। গোপাল পাঠা বারবার নিজের বাহিনীদের নিরপরাধ মুসলিমদের না ছোঁয়ার নির্দেশ দিতেন। তার বাহিনী মসজিদে আশ্রয় নেওয়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করত এবং শিশুদের জল ও খাবার দিত। তিনি বলেছিলেন, আমরা হিন্দুদের রক্ষা করছি জল্লাদ হতে নয়, ন্যায় প্রতিষ্ঠা করতে। গোপালের বাহিনী শুধু প্রতিরোধ ব্যবস্থাতেই সীমাবদ্ধ ছিল না, তারা দাঙ্গাকারীদের চিহ্নিত করে প্রতিক্রিয়াও জানাতো। তার বাহিনী কলকাতার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ইউনিট
ইউনিটে বিভক্ত ছিল, যারা রাত্রিতে টহল দিত। হিন্দু পরিবারের নারীরা অনেক সময় বাড়িতে রান্না করে এই বাহিনীর সদস্যদের খাওয়াতেন। ঠিক এইভাবেই 20শে আগস্টের মধ্যে কলকাতার হিন্দু পাড়া রক্ষার অন্যতম সফল সংগঠক হয়ে ওঠেন গোপাল পাঠা। এই প্রতিরোধ এতটাই সংঘবদ্ধ ছিল যে অনেক সশস্ত্র মুসলিম বাহিনী সরে যেতে শুরু করে। 21 ও 22শে আগস্ট পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ সক্রিয় হয়ে ওঠে। তবে তারা দ্রুত বুঝে ফেলে যদি এই শহরে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে গোপাল পাঠা এবং তার বাহিনীর সাথে সংঘর্ষ নয়, সমন্বয় গড়ে তুলতে হবে। এইভাবেই সংঘর্ষ কমে আসে, শহরের রাস্তাঘাটে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে। আর তার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল গোপাল পাঠার বিচক্ষণ নেতৃত্ব, সাহস আর সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতার। গোপাল পাঠার মূল মন্ত্র ছিল ধর্মের নামে হানাহানি নয়, তবে আত্মরক্ষায় কখনো পিছু হাঁটা যাবে না। তিনি পরে কখনো রাজনীতি করেননি, কংগ্রেস বা আরএসএস এর সদস্যও ছিল না। তার একটাই পরিচয় ছিল, একজন কলকাতার ছেলে যে নিজের শহর ও মানুষদের রক্ষা করতে নিজের জীবন বাজি রেখেছিল। এইভাবেই এক পাঠা মাংসওয়ালা হয়ে উঠলেন একটি শহরের প্রাণ রক্ষাকারী গোপাল পাঠা, যে নাম আজও বেঁচে আছে লোককথায়, ইতিহাসের পাতায় আর হাজারো মানুষের মুখে।